14 জুলাই 2025 দিল্লির উত্তমনগরে কুণাল দেবের জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। কারণ ঠিক কিছুক্ষণ আগেই সে নিজের বড় ভাই করণ দেবের চিতায় আগুন দিয়েছে। মাত্র 36 বছর বয়সে তার ভাই করণ এমন এক দুর্ঘটনার শিকার হয়েছিল যা কেউ কল্পনা করতে পারেনি। পরিবার কখনো ভাবেনি যে এক রাত আগে মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করার কারণে শর্ট সার্কিট থেকে বিদ্যুতের কারণে করণের মৃত্যু হবে। এরকম ঘটনা দেশে আগেও ঘটেছিল, তাই প্রথমে সবাই সেটাকেই মেনে নিয়েছিল। কিন্তু এই সত্যি মেনে নিলেও বেদনা কোনোভাবেই হালকা হচ্ছিল না। পরিবারের বড় ছেলের 4 কাঁধে শ্মশানে যাওয়ার যাত্রা সবার হৃদয়ে গভীর ব্যথা দিয়ে গেল, এবং এই ব্যথাটা আরও বাড়াচ্ছিল সেই চিন্তা যে করণ তার স্ত্রী সুস্মিতা এবং 6 বছরের সন্তানকে এই পৃথিবীতে একা ছেড়ে গেছে, যারা এখনও মেনে নিতে পারছে না যে করণ আর এই পৃথিবীতে নেই। এমন শোকের পরিবেশে থাকা আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং পরিচিত মানুষরা দেবের পরিবারকে দুঃখের সময় সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু তখনই সেই শোকের ভেতরেই হঠাৎ এক আত্মীয় কুণালের হাতে একটি মোবাইল ফোন তুলে দিল। এটা ছিল না কোনো সাধারণ ফোন, কারণ এর ভেতরে লুকোনো ছিল এমন গোপন রহস্য যা একদিন করণ দেবের মৃত্যুর নেপথ্যে থাকা ভয়ঙ্কর ষড়যন্ত্রের আসল মুখ উন্মোচন করবে, যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ওয়েলকাম টু দ্য শো। আপনি দেখছেন করণ দেব কেস। পশ্চিম দিল্লির উত্তমনগরের ওম বিহার কলোনিতে নীরুদেব থাকতেন তার 2 ছেলে, বড় ছেলে করণ আর ছোট ছেলে কুণালকে নিয়ে। আর তাদের বড় মেয়ে নাসি থাকতেন স্বামীর সঙ্গে অমৃতসরে। এই বাড়িটা ছিল করণের বাবা ও চাচা হরিশ দেবের নামে রেজিস্টার্ড। বাড়ির বাইরে হরিশ দেব খুলে রেখেছিলেন হরিশ দেব জুয়েলার্স নামে একটি দোকান, যেটা তিনি নিজের ছেলে রাহুলকে নিয়ে চালাতেন। অন্যদিকে করণের মা নীরু বাড়ি থেকেই টিফিন সার্ভিস করতেন। বাড়ির সবচেয়ে বড় ছেলে করণ নয়ডার একটি প্রাইভেট কোম্পানিতে প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করত। আর সেই অফিসেই তার পরিচয় হয়েছিল সহকর্মী সুস্মিতার সঙ্গে। ধীরে ধীরে এই পরিচয় বদলে যায় প্রেমে, আর 2015 সালে পরিবারের সম্মতিতেই করণ ও সুস্মিতার বিয়ে হয় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। বিয়ের পর দুজনের জীবন সুন্দরভাবে কাটতে থাকে। 2019 সালে তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলে সুখ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। সন্তানের দেখভালের জন্যে সুস্মিতা নিজের চাকরিতে বিরতি নেন, আর করণ চাকরিতে আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। কিন্তু পরিবারের সদস্য বাড়ায় জায়গার অভাব অনুভূত হচ্ছিল, তাই করণ প্রথমে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে ওঠে। আর 2 বছর পর 2021 সালে ব্যাংক থেকে লোন নিয়ে একই এলাকায় একটি ফ্ল্যাট কিনে সেখানে চলে যায়। সুস্মিতা আর ছেলের পাশাপাশি করণের নিজের পুরো পরিবারের সঙ্গেও গভীর সম্পর্ক ছিল। এ কারণেই সে তার নতুন বাড়ি দূরে নয়, বরং নিজের পুরনো বাড়ির এলাকাতেই নিয়েছিল, যাতে সে নিয়মিত নিজের পরিবারের সাথে দেখা করার জন্য পুরনো বাড়িতে যেতে পারে। সবাই ভাবছিল তাদের জীবন সুখেই এগোচ্ছে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এক অদৃষ্ট কালো ছায়া নেমে আসছে তাদের ঘরে। 13 জুলাই 2025 সকাল প্রায় 9:30। হঠাৎ করেই সুস্মিতা আতঙ্কিত অবস্থায় নিজের বাড়ি থেকে ছুটে গিয়ে শাশুড়ির বাড়ির দরজায় কড়া নাড়তে শুরু করে। দরজা খোলার পর সবাই দেখতে পায় তার মুখ শুকনো, শ্বাস-প্রশ্বাস অস্থির। কাঁপতে থাকা হাত দিয়ে সে অ্যাপার্টমেন্টের দিকে ইশারা করে বলতে থাকে, তোমাদের ভাইয়া আর উঠছে না, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না, আমি খুব ভয় পাচ্ছি। এটা শুনে কুণাল আর তার মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তারা খালি পায়ে ছুটে যায় করণের ফ্ল্যাটে।
কুণাল সঙ্গে সঙ্গে চাচাকে খবর দেন আর তিনি তার ছেলে রাহুলকে সেখানে পাঠান। ফ্ল্যাটে পৌঁছে সবাই দেখে করণ বিছানায় অচেতন হয়ে পড়ে আছে, তার শরীর একেবারে নিথর। কুণাল আতঙ্কে ভাইয়ের পা টিপতে শুরু করে, মুখে পানি ছিটায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। চোখে অশ্রু নিয়ে সবাই সুস্মিতাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। সুস্মিতা জানায় রাতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে করণ এক্সটেনশন বোর্ডে ফোন চার্জ দিতে দিয়ে ব্যবহার করছিল, সম্ভবত ফোন থেকেই ইলেকট্রিক শক লেগেছে। করণকে নিথর দেখে কুণাল ছুটে যায় কাছের মাগো হাসপাতালে। ডাক্তারকে অনুরোধ করে বাড়িতে গিয়ে করণকে চেক করতে, কিন্তু ভিড়ভাট্টার কারণে ডাক্তার যেতে রাজি হননি। শেষমেশ কুণাল কোনো সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডাকেন এবং করণকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে ডাক্তাররা পরীক্ষা করে জানিয়ে দেন করণের শরীরে কোনো পালস নেই। কয়েক মুহূর্ত পরই তাকে আনুষ্ঠানিকভাবে ব্রড ডেড ঘোষণা করা হয়। আর এই খবর শুনে পুরো পরিবারে তোলপাড় পড়ে যায়। সুস্মিতা আর করণের মা একেবারেই অচেতন হয়ে পড়ল। তারা এত কাঁদল যে তাদের চোখের জলও শুকিয়ে গেল। বাড়িতে শোক আর অন্ধকারের গভীর ছায়া নেমে এসেছিল। কিন্তু এই বেদনার মধ্যেও আর একটা প্রশ্ন সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এত অল্প বয়সে বিধবা হয়ে যাওয়া সুস্মিতা এখন নিজেকে আর তার ছেলেকে নিয়ে কিভাবে বাঁচবে? একদিকে পরিবার একে অপরকে সামলানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে ডাক্তাররা করণের শরীরে পাওয়া দগ্ধ চিহ্ন আর মুখ থেকে বের হওয়া ফেনা দেখে নিয়ম মেনে সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দিয়েছিল। ফলে হাসপাতাল লাশ ফেরত দিল না। পুলিশ আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হলো। পুলিশ হাসপাতালে পৌঁছেই প্রথমে ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করল, তারপর পরিবারকে প্রশ্ন করতে শুরু করল। সুস্মিতা যেমন বলেছিল করণ নাকি ইলেকট্রিক শকে মারা গেছে, তা শুনে পরিবারও প্রথমে বিশ্বাস করেছিল। কিন্তু পুলিশের সন্দেহভরা প্রশ্ন যেন সবার মনোযোগ শোক থেকে সরিয়ে তদন্তের দিকেই নিয়ে গেল। পুলিশ তাদের জানিয়েছিল যে তারা করণের মৃত্যুর কারণ নিয়ে সন্দিহান এবং আসল কারণ শুধু পোস্টমর্টেম করলেই জানা যাবে। সাধারণত যদি ৫০-৬০ বছর বয়সী কারো স্বাভাবিক মৃত্যু হয় আর পরিবার আপত্তি জানায়, তখন পুলিশ জোর করে পোস্টমর্টেম করে না। কিন্তু করণের বয়স মাত্র ৩৬ আর মৃত্যুর কারণ এতটা অস্পষ্ট, তাই এখানে পোস্টমর্টেম অপরিহার্য। এই সময় করণের পুরো পরিবার এবং আত্মীয়স্বজন হাসপাতালে উপস্থিত ছিলেন। করণের চাচা হরিশ দেব আপত্তি তুললেন। তার যুক্তি ছিল, আমরা তো নিজের সন্তানকেই হারিয়েছি, অন্তত তার দেহের অবমাননা যেন না হয়। হরিশের ছেলে রাহুলও বাবার পক্ষ নিল। অন্যদিকে সুস্মিতা কাঁদতে কাঁদতে শাশুড়িকে বলল, করণ আমাকে আগেই বলেছিল যদি আমি কোনোদিন মারা যাই আমার দেহে যেন পোস্টমর্টেম না করা হয়। মায়ের চোখে জল চলে এলো। সন্তানের শেষ ইচ্ছার কথা ভেবে তিনিও সুস্মিতার কথায় রাজি হয়ে গেলেন। তিনি পুলিশের কাছে পোস্টমর্টেম না করানোর অনুরোধ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই কুণাল তার হাত ধরে থামিয়ে দিল। ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে কুণাল বলল, মা, যখন আমি বাড়ি থেকে করণের দেহ অ্যাম্বুলেন্সে তুলছিলাম তখন তার মুখ থেকে ফেনা বের হতে দেখেছিলাম, আর ডাক্তারও বলেছেন শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এটা কি শুধুই কারেন্টের শক? সে আরও যুক্তি দিল, কারেন্ট লেগে ফেনা বেরোয় না মা, এই সিদ্ধান্তটা আমাদের শুধু আবেগের বশে নয়, বুঝদারির সঙ্গে নিতে হবে। করণের পোস্টমর্টেম খুব জরুরি। কুণালের দৃঢ় অবস্থানের পর পুলিশ আর দেরি করল না। করণের নিথর দেহ পাঠিয়ে দেওয়া হলো দিল্লির দীনদয়াল হাসপাতালে পোস্টমর্টেমের জন্য। 14 জুলাই মানে সোমবার হাসপাতাল করণের পোস্টমর্টেম করার পর তার দেহ পরিবারকে ফিরিয়ে দেয় এবং পরিবারের সবাই করণের শেষকৃত্য সম্পন্ন করে। করণকে বিদায় জানাতে পরিবার, পরিজন, আত্মীয়স্বজন ও আশেপাশের সবাই এসেছে। এমন দুঃখের পরিবেশে এক আত্মীয় কুণালকে একটি মোবাইল ফোন দিয়ে বলে, এটা রাহুলের ফোন, তাকে ফেরত দিয়ে দিও। এই রাহুলই ছিল হরিশ দেবের ছেলে এবং কুণালের কাজিন। তাই কুণাল ফোনটা নিজের কাছে রেখে দেয়। এই শোকের মুহূর্তে যখন সে নিজের ভাইয়ের শেষকৃত্যের কাজকর্মে মনোযোগ দিচ্ছিল,
তখন নিজের ফোনটা কোথাও রেখে দিয়েছিল, ভুলে গেল। আর আশেপাশের জায়গাগুলোতে খুঁজে দেখেও যখন নিজের ফোন পেল না, তখন সে রাহুলের ফোনটা বের করল, যাতে নিজের নম্বর ডায়াল করে ফোনটা খুঁজে পেতে পারে। কুণাল যতক্ষণ নিজের নম্বর ডায়াল করতে ফোন অ্যাপে গেল, রিসেন্ট কলসে একটা নাম দেখেই সে অবাক হয়ে গেল। রাহুলের ফোনে ওয়াইফি নামে একাধিক কল ছিল। সেটা দেখে সে বিস্মিত, কারণ রাহুল তো অবিবাহিত। তাহলে ও কোন যার নাম্বার ওয়াইফি নামে সেভ করবে? কৌতূহলবশত কুণাল সেই কন্ট্যাক্টে ক্লিক করল নম্বর দেখতে, আর পরের মুহূর্তেই যেন তার মাথায় বাজ ভেঙে পড়ল, কারণ ওই নাম্বারটা করণের স্ত্রী সুস্মিতার ছিল। এটা দেখেই কুণাল স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতেই পারছিল না যা সে দেখছে সেটা সত্য নাকি শুধু তার মনের খেলা। তার সন্দেহ মিটাতে কুণাল রাহুলের ফোনে বিভিন্ন অ্যাপস চেক করা শুরু করল। ইনস্টাগ্রামের চ্যাট স্ক্রল করতে করতে হঠাৎ তার ভাবির অ্যাকাউন্ট দেখতে পেল, যেটা ওয়াইফি নামে ছিল। এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে চাইছিল কুণাল, তাই যত তাড়াতাড়ি সম্ভব কুণাল দুজনের চ্যাট পড়া শুরু করল। আর তখনই তার মাথা ঘুরে গেল। এই চ্যাট থেকেই এমন কিছু সত্য সামনে আসতে চলেছে যা দেখাবে যখন কারোর মাথায় লোভ, কামনা আর স্বার্থের শয়তান ভর করে, তখন সে কোনো সম্পর্ক, কোনো সীমা, এমনকি জীবন মৃত্যুকেও উপেক্ষা করে অন্ধকারের পথে হাঁটতে প্রস্তুত হয়ে যায়। করণ আর সুস্মিতার ছেলে তখন 4 বছরের, স্কুলে যাওয়া শুরু করেছে। পরিবারের ভবিষ্যৎ স্থির করার স্বপ্নে করণ কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছিল। শিফটের সময়ের তোয়াক্কা না করে সারাদিন রাত কাজেই ব্যস্ত থাকত। অন্যদিকে সুস্মিতাও একটা ট্র্যাভেল কোম্পানিতে চাকরি শুরু করে। দুজনেই ধীরে ধীরে নিজের নিজের জীবনের চাপে এতটাই ডুবে গেল যে একে অপরের জন্য সময় বের করতে পারছিল না। ছেলের শারীরিক উন্নতির জন্য করণ তাকে স্কেটিং একাডেমিতে ভর্তি করিয়েছিল। স্কুল শেষে সে একাডেমিতে যেত, তারপর সেখান থেকে দাদির কাছে চলে যেত। করণ অফিস থেকে ফিরলে তাকে নিয়ে নিজের ফ্ল্যাটে যেত, কিন্তু করণের নাইট শিফট পড়লে তখন ছেলেটি দাদির বাড়িতেই থেকে যেত। করণ তখন হয় অফিসে, নয়তো কাজের স্ট্রেসে ডুবে থাকত। জীবনের দায় দায়িত্বের এই বোঝা ধীরে ধীরে তাদের সম্পর্কে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছিল। ঠিক এই ফাঁকেই শুরু হলো আরেক গল্প। ৩৫ বছরের সুস্মিতা আর ২৩ বছরের তার দেবর রাহুল। প্রথমে শুধু হালকা হাই হ্যালো, কয়েকটা মজা, সামান্য ব্যক্তিগত আলাপ, কিন্তু ধীরে ধীরে কথোপকথন বাড়তে লাগল। সুস্মিতা তার দিনের সুখ, দুঃখ, ছোটখাটো মুহূর্ত, মন খারাপ সবকিছুই রাহুলের সঙ্গে শেয়ার করতে শুরু করল। যা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে তা ক্রমে আসক্তিতে পরিণত হল। এমন এক আসক্তি যেখানে প্রতিটি নতুন মেসেজের জন্য সুস্মিতা অপেক্ষায় থাকত। মন খারাপ হলে রাহুলকেই মনে পড়ত, আর সেখানেই সেই চ্যাটের ছোট স্ক্রিন একসময় শরীরী সম্পর্কের পথে ঠেলে দিল তাদের। প্রথম দিকে এই সাক্ষাৎগুলো গোপনেই হতো, কিন্তু ধীরে ধীরে সীমানা মুছে গেল। কারণ ভাবি দেবরের সম্পর্ক এমন কিছুর কথা তো কেউ সন্দেহই করে না। রাতে করণ যখন অফিসে থাকত, সুস্মিতা তখন ফ্ল্যাটে একা, আর সেই একাকিত্ব ভাঙতে রাহুলের দরজায় কড়া নাড়ার শব্দ ধীরে ধীরে অভ্যেসে পরিণত হল। দুজনেই জানত এটা ভুল, কিন্তু ভুলেরও তো এক ধরনের নেশা আছে, যেখানে বিবেক কাজ করে না, অপরাধবোধও মরে যায়। তখন সেই ভুল আরও সাহসী হয়ে ওঠে। যতই সুস্মিতা আর রাহুল একে অপরের কাছে আসতে লাগল, ততই করণ আর সুস্মিতার মধ্যে দূরত্ব বেড়ে গেল। আগে হালকা ঝগড়া হতো, এখন তার রূপ নিল প্রচণ্ড কলহে। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে করবা চৌথের আগের দিন করণ রাগে গর্জে উঠে নিজের স্ত্রীর ওপর হাত তুলল। আর ঠিক সেই মুহূর্তে সুস্মিতা মনে মনে ঠিক করে নিল যে এবার সে করণের সঙ্গে নয়, রাহুলের সঙ্গে জীবন কাটাবে। জানুয়ারি ২০২৫-এ সুস্মিতা রাহুলের সঙ্গে কথা বলে সেই রহস্য ফাঁস করল যা সব কিছু বদলে দেবে। সে রাহুলকে বলল যে করণ অনেক টাকা জমিয়েছে,
আর যদি আমরা ওকে শেষ করে দিই তাহলে সব টাকা আমাদের হবে আর আমরা কোথাও নতুন একটা জীবন শুরু করব। শরীরের লালসার সাথে মনের ভিতর জন্ম নেওয়া এই লোভ ওদের এতটাই অন্ধ করে দিয়েছে যে এখন ওদের জন্য সত্য, মিথ্যা, ঠিক, ভুলের কোনো পার্থক্য রইল না। এখান থেকেই করণের হত্যার ষড়যন্ত্র শুরু হলো। এমন একটা ষড়যন্ত্র যেখানে মৃত্যু যেন স্বাভাবিক মনে হয়, যাতে কারো সন্দেহ না হয়। অনেক কিছু ভাবার পর তারা ঠিক করল করণকে স্লিপিং পিলের বেশি ডোজে মারা হবে। রাহুল পিল জোগাড় করল আর হাতে পাওয়া মাত্র সুস্মিতার হাতে তুলে দিল। এবার তারা শুধু সঠিক সময়ের অপেক্ষায় রইল। সঠিক সময়ের অপেক্ষায় অবশেষে সেই কালো রাত এসে পৌঁছাল, যখন চার দেওয়ালের মাঝে এমন একটা ভয়ঙ্কর পাপ সংঘটিত হতে চলেছিল যা শুনে কেউ ভাবতেই বাধ্য হতো যে মানুষ কি সত্যি এত নিষ্ঠুর হতে পারে। 12ই জুলাই 2025। এক সপ্তাহ ধরে করণের ডে শিফট আবার শুরু হয়ে গিয়েছিল, আর এখন সে রাতেই বাড়িতে থাকত। এর কারণেই রাহুল আর সুস্মিতার মেলামেশা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যা ভালোবাসার নাম নিয়ে শুরু হয়েছিল সেটা এখন জেদ আর তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। তাই তারা ইনস্টাগ্রাম চ্যাটে বসে ফাইনাল করল 12ই জুলাই হবে করণের মৃত্যুদিন। রাত প্রায় 11টায় যখন করণ ডিনার করতে এলো, তখন সুস্মিতা তার শয়তানি প্ল্যান শুরু করল। সে স্লিপিং পিলস গুঁড়ো করে দইয়ের সঙ্গে মিশিয়ে দিল, কারণ সে জানত দই করণের দুর্বলতা, যেটা সে কখনো ছাড়তে পারে না। কিন্তু ভাগ্যের যেন অন্য খেলা ছিল। সেই রাতে হঠাৎ করণ দই খেতে অস্বীকার করল, যার ফলে সুস্মিতার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল, কারণ তার পুরো প্ল্যান ভেঙে পড়ার মুখে ছিল। সে আবারও দই দেওয়ার চেষ্টা করল, কিন্তু করণ দৃঢ়ভাবে না করে দিল। তাই সুস্মিতা সাথে সাথে তার প্ল্যান বদলে ফেলল। সে 12-13টা স্লিপিং পিল চূর্ণ করে খাবারে মিশিয়ে দিল। অজান্তে করণ আরাম করে ডিনার খেয়ে ফেলল। পিলের প্রভাব ধীরে ধীরে শুরু হলো, আর ডিনারের পর করণ নিজের বেডরুমে ঘুমোতে গেল। সুস্মিতা ভাবল এবার তো সব হয়ে গেল, আর সে অস্থির হয়ে করণের শ্বাস বন্ধ হওয়ার অপেক্ষা করতে লাগল। অন্যদিকে রাহুল, যে কাছেই ছিল, গলিতে ঘুরে ঘুরে শুধু একটা ফোনের অপেক্ষায় ছিল যে কখন সুস্মিতা বলবে করণ আর নেই। কিন্তু রাত 2টো বেজে গেল, আর সুস্মিতা প্রতি মুহূর্তে বেডরুমে গিয়ে করণের শ্বাস দেখছিল, যা এখনও চলছে। 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবুও মৃত্যু ওই ঘরে এসে পৌঁছায়নি। এই কারণে চিন্তিত সুস্মিতা ফোন তুলল আর ইনস্টাগ্রামে মেসেজ করল রাহুলকে। তারপর ভিডিও কল দিল। সে রাহুলকে বলল ঘুমের ওষুধ খাওয়ানোর পরেও করণের শ্বাস চলছে, কোনো প্রভাব পড়ছে না। এটা শুনে রাহুল ধীরে ধীরে এক এক করে গাইড করতে শুরু করল। সুস্মিতা রাহুলকে জিজ্ঞেস করল, তো ওকে শক দিয়ে মারা হবে কি? রাহুল সাথে সাথে হ্যাঁ বলল। সুস্মিতা একটু থমকে বলল, মনে হচ্ছিল ওষুধ আর একটু সময় নেবে। এই ব্যাপারে রাহুল সুস্মিতাকে বাকি থাকা সবগুলো পিলস একসাথে দিতে বলল। সুস্মিতা চেক করে দেখল তখন শুধু 1.5 থেকে 2টা পিলস বাকি। সে এই কথা রাহুলকে জানালো আর বলল, ইন্টারনেটে খুঁজে দেখো স্লিপিং পিলসের ওভারডোজ হলে মৃত্যুর জন্য কত সময় লাগে, কারণ 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু করণ না বমি করছে, না পায়খানা হচ্ছে, না তার শ্বাসকষ্ট হচ্ছে। রাহুল ইন্টারনেটে সার্চ করল, কিন্তু কোনো পরিষ্কার উত্তর পেল না। এর মধ্যেই সুস্মিতা আবার বেডরুমে গেল আর করণকে আবার চেক করে দেখেছে, কিন্তু তাকে জীবিত পেয়ে তার উদ্বেগ আরও বেড়ে গেল। সময় হাতছাড়া হতে দেখে রাহুল তৎক্ষণাৎ সুস্মিতার অ্যাপার্টমেন্টে চলে গেল, যেখানে মৃত্যু তার শেষ চাল দিতে চলেছে। যে ছোট ভাইকে করণ কোলে তুলে খাওয়িয়েছিল এবং যে স্ত্রীকে করণ জীবনভর সুরক্ষা দিতে চেয়েছিল, সেই দুজন মিলে করণের বুক ও হাতে বারবার ইলেকট্রিক শক দিল। সেই শকগুলো এত ভয়ানক ছিল যে স্লিপিং পিলের প্রভাবে ডুবে থাকা করণের ঘুমেই মৃত্যু হল। করণকে মেরে রাহুল এবং সুস্মিতা তাদের পরিকল্পনায় সফল হলেন, এবং এখন তাদের একটাই লক্ষ্য ছিল ওই মৃত্যু বিশ্বের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখানো। এই জন্য তারা মোবাইল চার্জার থেকে শক লাগার গল্প বানিয়ে ফেলল, আর সুস্মিতা পুরো পরিবারকে এই মিথ্যার জালে জড়িয়ে ফেলল।
ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করল, আর কারো কোনো সন্দেহও হলো না। শুধু তাই নয়, তারা দুজন মিলে পোস্টমর্টেম করানোর ব্যাপারেও সবাইকে বেশ মানিয়ে নিয়েছিল। কিন্তু একমাত্র কুণাল ছিল যে নিজের ভাইয়ের মৃত্যুর সত্য জানতে চেয়েছিল, আর যার জেদে পোস্টমর্টেম করানো পুরো রহস্য উন্মোচিত হতে পারত। তবুও তাদের ভাগ্য অন্যরকমই ছিল, কারণ পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই তাদের সত্যি মুখটা সবার সামনে চলে আসলো। রাহুল এমন একটা ভুল করল যা তাদের সব পরিশ্রম আর প্ল্যানিংকে একেবারে নষ্ট করে দিল। সে সুস্মিতার নম্বর মোবাইলে ওয়াইফি নামে সেভ করে রেখেছিল, আর সেই দিন ইচ্ছে ছাড়াই কুণালের নজরে পড়ে গেল, আর এই ছোট্ট ভুলটাই পুরো কাহিনী উল্টে দিল। কিন্তু এই মুহূর্তে মনে হতে পারে, তাহলে তো কেস শেষ। না, গল্প এখানেই শেষ নয়। এই কেস এমন জটিলতায় প্রবেশ করবে যা শুনলে শুধু রাগ হবে না, বিচার ব্যবস্থা ও সিস্টেমের আসল চেহারাও চোখের সামনে চলে আসবে। 14 জুলাই 2025। কুণালের সামনে তখন করণের মৃত্যুর করুণ সত্য সবুজ আলো হয়ে দাঁড়িয়েছিল। সব প্রমাণ মুছে ফেলার আগেই সে তাড়াতাড়ি অন্য ফোন থেকে সেই চ্যাটগুলোর ভিডিও রেকর্ড করে নিল। এই তথ্য সে শুধু নিজের বোন নসির সঙ্গে ভাগ করল। দুজন মিলে সব প্রমাণ হাতে নিয়ে তারা উত্তমনগর থানায় পৌঁছালো ভাইয়ের খুনিদের হাতে নাতে ধরার জন্য, যাতে বিচার কখনো বঞ্চিত না হয়। ডিজিটাল প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট পেন্ডিং আছে বলে এফআইআর করার থেকে সরাসরি বিরত থাকল। তবে এখানেই শেষ নয়। কুণাল আর নসি থানা থেকে বের হতেই এক পুলিশকর্মী রমিনিবাস তাদের চাচা হরিশ দেবকে পুরো ঘটনা জানিয়ে দিল। হরিশ দেব ছিলেন রাহুলের বাবা। পুলিশের এমন আচরণ দেখে কুণাল আর নসি বুঝে গেল যে তারা এই মামলায় কোনো কার্যকর পদক্ষেপ নিতে চাইছে না। তাই তারা তাদের মাকে ডিসি অফিসে পাঠালো আর নিজেরা ফোনে উত্তমনগর থানায় নিয়মিত মামলার আপডেট নেওয়া শুরু করল। কুণাল রমিনিবাসকে জিজ্ঞেস করল মামলার অগ্রগতি সম্পর্কে। উল্টো রকমের প্রশ্ন পেল, তুমি কি তোমার মাকে ডিসি অফিসে পাঠিয়েছ? কথাগুলো স্পষ্ট করে জানিয়ে দিচ্ছিল পুলিশ কোনো পদক্ষেপ নিতে চাইছে না। উল্টো তারা রাহুলের পরিবারকে করণের পরিবারের প্রতিটি কার্যকলাপের খবর পৌঁছে দিচ্ছিল। হরিশ বুঝতে পারছিল যে তার ছেলে অপরাধ করেছে, যা কোনোভাবেই মাফ করার যোগ্য নয়। তবে আদালতের সাহায্য নেওয়ার পরিবর্তে তিনি মদ্যপাবস্থায় করণের বাড়িতে এসে পরিবারকে গালি দিতে ও মারার হুমকি দিতে শুরু করলেন। মারব, শেষ করে ফেলব, যা হবে আমি দেখব, এই বাড়িটাও বিক্রি করে দেব, তোমাদের রাস্তায় নাচাব। এই পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত করণের পরিবার নিজ প্রাণ রক্ষার জন্য সিস্টেমের আশায় উত্তমনগর থানায় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু চাচার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, রিপোর্ট করা হলো না, এবং এফআইআর দেওয়ার চেষ্টা করলেও পুলিশ আগ্রহ দেখালো না। শেষমেশ যখন করণের পরিবার আর কোনো উপায় খুঁজে পেল না, তারা স্থানীয় মিডিয়ার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। যে মাধ্যমের কাছে সত্যি জানানো হলে হয়তো ন্যায়ের আলো একটু উজ্জ্বল হবে। যারা মামলার গুরুত্ব বুঝে এই কেসটা সিরিয়াসলি কাভার করেছিল, তাদের রিপোর্ট দেশব্যাপী গলি মহল্লায় পৌঁছে গেল। পুলিশের নরম মনোভাব দেখে করণের পরিবার সিদ্ধান্ত নিল নিজেদের হাতে সত্য বের করা হবে। তারা সুস্মিতার সঙ্গে মুখোমুখি হয়ে তাকে জিজ্ঞেস করতে লাগল। কিন্তু তখনই সব ভুল পথে চলে গেল। কে তাকে প্ররোচিত করেছিল? সুস্মিতা স্বীকার করল রাহুলের প্ররোচনায় সে এসব করেছে। পরিবার জানতে চাইল, তুমি কেন করণকে মেরে ফেললে? সুস্মিতার উত্তর ছিল চাঞ্চল্যকর। ও ছিল বেপরোয়া, মদ খেত, স্ম্যাক করত, নেশা করত। সুস্মিতা করণের শব্দ চাপাতে লাগল। তার কথায় কোনো দুঃখ বা অনুশোচনার ছায়া দেখা যাচ্ছিল না, বরং তার কনফেশন থেকে করণের প্রতি বিশাল ঘৃণা স্পষ্ট, যেন সে নিজের অপরাধকে যুক্তিসঙ্গতভাবে বোঝানোর চেষ্টা করছে। যখন রাহুল আর সুস্মিতা চারপাশ থেকে ঘিরে ফেলল, পালানোর কোনো পথ ছিল না, তখন দুজনেই করণের হত্যার দায় একে অপরের উপর চাপাতে শুরু করল। সুস্মিতার কথায় রাহুলের বাবা হরিশ প্রায়ই সম্পত্তির লোভে তাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া করতেন। এমন পরিস্থিতিতে পরিবারের মধ্যে টেনশন বাড়ছিল এবং করণ মাঝখানে এসে পড়ছিল, যা হরিশের পছন্দ ছিল না।
তখন হরিশ করণকে সরানোর পরিকল্পনা করেছিল। সুস্মিতার মতে রাহুল তার 6 বছরের ছেলেকে কিডন্যাপের হুমকি দিয়েছিল। এআই ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে ভাইরাল করার ভয় দেখিয়েছিল এবং মানসিক অত্যাচার চালিয়েছিল। এরপর রাহুল জোর করে সুস্মিতাকে করণের জন্য ঘুমের ওষুধ দিতে বলেছিল এবং বিদ্যুৎ শকও দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু যখন এই বিষয়গুলো রাহুলের কাছে প্রশ্ন করা হলো, সে প্রথমে নিজের অপরাধ অস্বীকার করল। উল্টো সে সুস্মিতার পরিবারকে অভিযুক্ত করল, বলল তারা তাকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেছে। রাহুল বলেছে, আমি করণ আর সুস্মিতার সঙ্গে লখনৌয়ের বাড়িতে গিয়েছিলাম, যেখানে করণের অনুপস্থিতিতে সুস্মিতা তার খাবারে ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে দিয়েছিল। এরপর সুযোগ নিয়ে সুস্মিতা তার মা তাকে আপত্তিকর ভিডিও বানিয়ে ভাইরাল করার হুমকি দিয়ে বাড়ির কাজ করতে বাধ্য করেছিল। তবে আমি ঘুমের ওষুধ সরবরাহ করা এবং করণকে হত্যা করার ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করছি। প্রথমে সুস্মিতা আর রাহুল মিলে করণের উপর বিশ্বাসঘাতকতার ছুরি বসিয়েছিল, আর কেউ একে অপরকে থামাতে চেষ্টা করেনি, কারণ টাকার লোভ আর স্বার্থে তারা অন্ধ ছিল, কিছুই দেখছিল না। করণকে এমন ভয়ানক মৃত্যু দেবার পর দুজন অজানা ভান করে তাদের সাজানো খেলা শেষ হতে দেখল। অত্যধিক আত্মবিশ্বাসে থাকা সুস্মিতা আর রাহুল বুঝতেই পারেনি সত্য যতই লুকানো হোক না কেন শেষমেশ তা বেরই হয়। যে খোলামেলা আবেগ, শরীরের কামনা আর লোভের ভিত্তিতে তারা নতুন সম্পর্ক তৈরি করেছিল, সেটি তাদের ষড়যন্ত্রের বিষ হয়ে দাঁড়ায়। ভালোবাসা, বিশ্বস্ততা আর সঙ্গের নাটক সবকিছুই যেন তাদের স্বার্থপর প্রহেলিকার অংশ। যখন তাদের মন্দ চালও ফাঁস হয়ে যায়, তারা একমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য একে অপরের ওপর দোষ চাপাতে শুরু করে। সুস্মিতা একাকিত্ব ভোলাতে কামনার আশ্রয় নিয়েছিল, যা পরে নতুন জীবন শুরু করা টাকার লোভ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই নেশার প্রভাবেই করণ সুস্মিতার কাছে বাধা হয়ে দাঁড়ায়। তাদের পরিকল্পনা শেষ করে পালিয়ে যাওয়া সম্ভব হতো যদি কুনাল ওর ভাইয়ের জন্য জিদ না করত, যদি সে পোস্টমর্টেমের জন্য পুরো পরিবারকে বোঝাতো না আর চ্যাটগুলো তার হাতে না পড়ত, হয়তো এই মামলা কখনোই উন্মোচিত হতো না। পুলিশের আচরণও ছিল মামলাটি সলভ করতে তাদের কোনো আগ্রহই নেই। কিন্তু মিডিয়ার চাপ আর নজরদারির কারণে সত্য আগেই বেরিয়ে আসে। 19 জুলাই 2025 চ্যাট প্রমাণের ভিত্তিতে পুলিশ সুস্মিতা আর রাহুলকে BENS সেকশন 103 অর্থাৎ হত্যার অভিযোগে গ্রেপ্তার করে। 61 ক্রিমিনাল কনস্পিরেসির আওতায় তাদের আদালতে তোলা হয়। সুস্মিতার কাছে ছিল সবকিছুই যা সে চেয়েছিল, একটা পরিবার, নিজের বাড়ি আর কষ্ট করে কাজ করা স্বামী। যদি আমরা এক মুহূর্তের জন্য ধরেও নিই যে করণ ভালো স্বামী হওয়ার দায়িত্ব পালন করছিল না, তার আচরণ ঠিক ছিল না, তবুও কি এমন ষড়যন্ত্র করে তাকে হত্যা করা ঠিক ছিল? সুস্মিতা তার সন্তানের কথা ভাবল না, যার মাথা থেকে সে বাবার ছায়া মুছে দিল। ভালো হতো যদি সে সবকিছু ছেড়ে চলে যেত, কিন্তু না, এমন করলে তো টাকা আর সম্পত্তিও হারাতে হতো। উল্টো সে নিজেকে একটা দুর্বল শিকার হিসেবে দেখানোর চেষ্টা করছিল, যেন এই গল্পের আসল দোষী কেউ আর সে যুদ্ধ একটা অসহায় নারী। যখন কোনো সম্পর্কে ভালোবাসার জায়গায় লোভ, অধিকার দাবি করার লোভ আর নিজের ইচ্ছা চাপানোর জেদ চলে আসে, তখন শেষ ফলাফল শুধু ধ্বংসই হয়। হয়তো এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ নিজের সিদ্ধান্তের মালিক হয়, কিন্তু তাদের পরিণতি থেকে কখনো বাঁচতে পারে না। ভালোবাসার সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।